আচ্ছা জ্বালাতন করল তো এই অর্ধেক রাত্রে। চোখ মেলে দেখি আমাদের জমিদার দক্ষিণাচরণ বাবু। ধরফর করে উঠে পিঠ ভাঙা চৌকিটা টেনে এনে তাকে বসতে দিলাম এবং উদ্বিগ্নভাবে তার মুখের দিকে তাকালাম। ঘড়িতে দেখি তখন রাত 2:30। দক্ষিণাচরণ বাবু বিবর্ণ মুখে বিস্ফারিত চোখে বললেন, আজ রাতে আবার তেমন উপদ্রব শুরু হয়েছে। তোমার ঔষধ কোনো কাজে লাগলো না। আমি একটু সংকোচ করে বললাম, আপনি বোধহয় মদের মাত্রা আবার বাড়িয়েছেন। দক্ষিণাচরণ বাবু অত্যন্ত বিরক্ত হয়ে বললেন, ওটা তোমার ভারী ভুল, মদ নয়। ঘটনাটা পুরোপুরি না শুনলে তুমি আসল কারণটা বুঝতে পারবে না। কুলুঙ্গির মধ্যে ছোট টিনের ডিবায় মৃদুভাবে কেরোসিন জ্বলছিল। আমি তা উস্কে দিলাম। একটু আলো বেড়ে গেল এবং অনেকটা ধোঁয়া বের হতে লাগলো। কোচখানা গায়ের উপর টেনে একটা খবরের কাগজ পাতা প্যাক বাক্সের উপর বসলাম। দক্ষিণাচরণ বাবু বলতে লাগলেন, আমার প্রথম পক্ষের স্ত্রীর মতো এমন গৃহিণী পাওয়া অতি দুর্লভ ছিল, কিন্তু আমার তখন বয়স বেশি ছিল না, মনে রসেরও অভাব ছিল না। তার উপর আবার কাব্যশাস্ত্রটা ভালো করে পড়েছিলাম, তাই কেবল নির্ভেজাল গৃহিণীপনায় মন উঠত না। কালিদাসের সেই শ্লোকটা প্রায় মনে পড়ত, গৃহিণী সচিব সখী মিথ, প্রিয় শিষ্যা ললিতে কলাবিধ। কিন্তু আমার গৃহিণীর কাছে ললিত কলাবিধির কোনো উপদেশ খাটত না, এবং সখীভাবে প্রণয় সম্ভাষণ করতে গেলে সে হেসে উড়িয়ে দিত। গঙ্গার স্রোতে যেমন ইন্দ্রের হাতি নাকাল হয়েছিল, তেমনি তার হাসির মুখে বড় বড় কাব্যের টুকরা এবং ভালো ভালো আদরের সম্ভাষণ মুহূর্তের মধ্যে অপদস্থ হয়ে ভেসে যেত। তার হাসার আশ্চর্য ক্ষমতা ছিল। তারপর আজ বছর 4 হলো আমাকে সাংঘাতিক রোগে ধরল। ঠোঁটে ঘা হয়ে, জ্বর বিকার হয়ে মরার মতো হয়ে পড়লাম। বাঁচবার আশা ছিল না। একদিন এমন হলো যে ডাক্তার জবাব দিয়ে গেল। এমন সময় আমার এক আত্মীয় কোথা থেকে এক ব্রহ্মচারী এনে উপস্থিত করল। সে গাওয়া ঘিয়ের সাথে একটা শিকড় বেটে আমাকে খাইয়ে দিল। ঔষধের গুণেই হোক বা ভাগ্যের জোরে হোক, সে যাত্রা বেঁচে গেলাম। রোগের সময় আমার স্ত্রী দিন রাত্রি এক মুহূর্তের জন্য বিশ্রাম করেনি। সেই কটা দিন একটা অবলা স্ত্রীলোক মানুষের সামান্য শক্তি নিয়ে প্রাণপণ চেষ্টায় দরজার সামনে উপস্থিত হওয়া যমদূতগুলোর সঙ্গে অনবরত যুদ্ধ করেছিল। তার সব প্রেম, হৃদয়ের সমস্ত আদর ভালোবাসা, যত্ন দিয়ে আমার এই মৃত প্রায় দেহটাকে বুকের শিশুর মতো 2 হাতে আগলে রেখেছিল। তার খাওয়া ছিল না, ঘুম ছিল না, জগতের আর কোনো কিছুর প্রতি তার খেয়ালই ছিল না। যম তখন পরাস্ত বাঘের মতো আমাকে তার কবল থেকে ফেলে দিয়ে চলে গেলেন। কিন্তু যাবার সময় আমার স্ত্রীকে একটা প্রবল থাবা মেরে গেলেন। আমার স্ত্রী তখন গর্ভবতী ছিলেন। কিছুদিন পরে তিনি এক মৃত সন্তান প্রসব করলেন। তারপর থেকেই তার নানা প্রকার জটিল রোগের শুরু হলো। তখন আমি তার সেবা করা শুরু করলাম। তাতে সে বিব্রত হয়ে উঠল, বলতে লাগলো, করো কি? লোকে কি বলবে? অমত করে দিনরাত তুমি আমার ঘরে আসা যাওয়া করো না।
যেন নিজে পাখার বাতাস খাচ্ছি। এমন ভাব করে রাতে যদি তাকে তার জ্বরের সময় পাখার বাতাস করতে যেতাম তো ভারী একটা কাড়াকাড়ি ব্যাপার পড়ে যেত। কোনোদিন যদি তার সেবার জন্য আমার খাবারের নিয়মিত সময় 10 মিনিট পার হয়ে যেত, তবে সেও নানা প্রকার অনুনয়, অনুরোধ, অনুযোগের কারণ হয়ে দাঁড়াতো। অল্প পরিমাণ সেবা করতে গেলেই হিতে বিপরীত হয়ে উঠত। সে বলতো, পুরুষ মানুষের অতটা বাড়াবাড়ি ভালো নয়। আমাদের সেই বরানগরের বাড়িটি বোধহয় তুমি দেখেছ ডাক্তার। বাড়ির সামনেই বাগান এবং বাগানের সামনেই গঙ্গা বহমান। আমাদের শোবার ঘরের নিচেই দক্ষিণের দিকে খানিকটা জমি মেহেদির বেড়া দিয়ে ঘিরে আমার স্ত্রী নিজের মতো করে এক টুকরা বাগান বানিয়েছিল। সমস্ত বাগানটির মধ্যে সেই খণ্ডটি ছিল অত্যন্ত সাদাসিধা এবং নিতান্ত দেশি, অর্থাৎ তার মধ্যে গন্ধের চেয়ে রঙের বাহার, ফুলের চেয়ে পাতার বৈচিত্র্য ছিল না। বেলি, জুই, গোলাপ, গন্ধরাজ, করবী এবং রজনীগন্ধারই প্রাদুর্ভাব কিছু বেশি। প্রকাণ্ড একটা বকুল গাছের তলা সাদা মার্বেল পাথর দিয়ে বাঁধানো ছিল। সুস্থ অবস্থায় সে নিজে দাঁড়িয়ে 2 বেলা তা ধুয়ে সাফ করিয়ে রাখত। গ্রীষ্মকালে কাজের অবসরে সন্ধ্যার সময় সেখানেই তার বসার স্থান ছিল। সেখান থেকে গঙ্গা দেখা যেত, কিন্তু গঙ্গা থেকে কুঠির পানসের বাবুরা তাকে দেখতে পেত না। অনেক দিন শয্যাগত থেকে একদিন চৈত্রের শুক্লপক্ষ সন্ধ্যায় তিনি বললেন, ঘরে বদ্ধ থেকে আমার প্রাণ কেমন করছে। আজ একবার আমার সেই বাগানে গিয়ে বসবো। আমি তাকে বহু যত্নে ধরে ধীরে ধীরে সেই বকুল তলার পাথর বেদির উপর নিয়ে গিয়ে শুইয়ে দিলাম। আমারই কোলের উপরে তার মাথাটি তুলে রাখতে পারতাম, কিন্তু জানি সেটাকে সে অদ্ভুত আচরণ বলে মনে করবে। তাই একটি বালিশ এনে তার মাথার তলায় রাখলাম। 2-1টি করে প্রস্ফুট বকুল ফুল ঝরতে লাগলো এবং গাছের ডালপালার ফাঁক দিয়ে জ্যোৎস্না তার শীর্ণ মুখের উপর এসে পড়ল। চারিদিক শান্ত নিস্তব্ধ। সেই ঘন গন্ধপূর্ণ ছায়া অন্ধকারে এক পাশে নীরবে বসে তার মুখের দিকে চেয়ে আমার চোখে জল আসলো। আমি ধীরে ধীরে গাছের গোড়ায় এসে 2 হাতে তার একটি উত্তপ্ত শীর্ণ হাত তুলে নিলাম। সে তাতে কোনো আপত্তি করল না। কিছুক্ষণ এমনভাবে চুপ করে বসে থেকে আমার হৃদয় কেমন উদ্বেলিত হয়ে উঠল। আমি বলে উঠলাম, তোমার ভালোবাসা আমি কোনোদিন ভুলব না। তখন বুঝলাম কথাটা বলবার কোনো দরকার ছিল না। আমার স্ত্রী হেসে উঠল। সে হাসিতে লজ্জা ছিল, সুখ ছিল এবং কিছুটা অবিশ্বাস ছিল, এবং তার মধ্যে অনেকটা পরিমাণে পরিহাসের তীব্রতাও ছিল। প্রতিবাদ স্বরূপ একটি কথাও না বলে শুধুমাত্র তার সেই হাসি দিয়ে তিনি জানালেন, কোনোদিন ভুলবে না, এটা কখনো সম্ভব নয় এবং আমি তা আশাও করি না। ওই সুমিষ্ট সুতীক্ষ্ণ হাসির ভয়েই আমি কখনো আমার স্ত্রীর সঙ্গে রীতিমতো প্রেমালাপ করতে সাহস করিনি। তার অনুপস্থিতিতে যে সকল কথা মনে আসতো তার সামনে গেলেই সেগুলোকে নিতান্ত বাজে কথা বলে মনে হতো। ছাপার অক্ষরে যেসব কথা পড়লে 2 চোখ বেয়ে দরদর করে জল পড়তে থাকে, সেগুলো মুখে বলতে গেলে কেন যে হাসির উদ্রেক করে
তা এখনো বুঝতে পারলাম না। বাদ প্রতিবাদ কথায় চলে, কিন্তু ফাঁসির উপরে তর্ক চলে না। কাজেই চুপ করে যেতে হলো। জ্যোৎস্না উজ্জ্বল হয়ে উঠল। একটা কোকিল ক্রমাগতই কুহু কুহু ডেকে অস্থির হয়ে গেল। বহু চিকিৎসায় আমার স্ত্রীর রোগ উপশমের কোনো লক্ষণ দেখা গেল না। ডাক্তারবাবু বলল, একবার বায়ু পরিবর্তন করে দেখলে ভালো হয়। আমি স্ত্রীকে নিয়ে এলাহাবাদে গেলাম। এখানে দক্ষিণাবাবু হঠাৎ থমকে চুপ করলেন। তারপর সন্দিগ্ধভাবে আমার মুখের দিকে তাকালেন এবং দুই হাতের মধ্যে মাথা রেখে ভাবতে লাগলেন। আমিও চুপ করে রইলাম। কুলুঙ্গিতে কেরোসিন বাতি মিটমিট করে জ্বলতে লাগলো এবং নিস্তব্ধ ঘরে মশার ভনভন শব্দ সুস্পষ্ট হয়ে উঠল। হঠাৎ নীরবতা ভেঙে দক্ষিণাবাবু বলতে আরম্ভ করলেন, সেখানে হারান ডাক্তার আমার স্ত্রীকে চিকিৎসা করতে লাগলেন। অবশেষে অনেক কাল একইভাবে কাটিয়ে হারান ডাক্তারও বললেন, আমিও বুঝলাম এবং আমার স্ত্রীও বুঝলেন যে তার রোগ সারবার নয়, তাকে চিররুগ্ন হয়েই কাটাতে হবে। তখন একদিন আমার স্ত্রী আমাকে বললেন, যখন রোগও সারবে না এবং আমার তাড়াতাড়ি মরার আশাও নেই, তখন আর কতদিনেই জীবন মৃত্যুকে নিয়ে কাটাবে? তুমি আরেকটা বিয়ে করো। এবার আমার হাসবার পালা ছিল, কিন্তু আমার কি তেমন করে হাসবার ক্ষমতা আছে? আমি উপন্যাসের প্রধান নায়কের মতো গম্ভীর সমুচ্চভাবে বলতে লাগলাম, যতদিন এই দেহে জীবন আছে। সে বাধা দিয়ে বলল, নাও নাও, আর বলতে হবে না। তোমার কথা শুনে আমি আর বাঁচি না। আমি পরাজয় স্বীকার না করে বললাম, এ জীবনে আর কাউকে ভালোবাসতে পারবো না। শুনে আমার স্ত্রী খুব জোরে হেসে উঠলেন। তখন আমাকে চুপ করতেই হলো। জানি না তখন নিজের কাছেও কখনো স্পষ্ট স্বীকার করেছি কিনা, কিন্তু এখন বুঝতে পারছি এই আরোগ্য আশাহীন সেবা করতে করতে আমি মনে মনে ক্লান্ত হয়ে গিয়েছিলাম। এ কাজ যে আর করব না এমন ভাবনাও আমার মনে ছিল না। অথচ চিরজীবন এই চিররুগ্নকে নিয়ে যাপন করতে হবে, এ কল্পনাও আমার কাছে পীড়াজনক মনে হয়েছিল। আমার সেবার মধ্যে সেই আন্তরিক শ্রান্তি নিশ্চয়ই সে দেখতে পেয়েছিল, আমি জানতাম না। কিন্তু এখন সন্দেহ মাত্র নেই যে সে আমাকে যুক্তাক্ষরহীন প্রথম ভাগ শিশু শিক্ষার মতো অতি সহজে বুঝত। সেজন্য যখন উপন্যাসের নায়ক সেজে গম্ভীরভাবে তার কাছে কবিত্ব ফলাতে যেতাম, এমনই সুগভীর স্নেহ অথচ অনিবার্য কৌতুকের সাথে হেসে উঠত। আমার নিজের অগোচর অন্তরের কথাও অন্তর্যামীর মতো সে সব কিছুই জানত। এ কথা মনে করলে আজও লজ্জায় মরে যেতে ইচ্ছে করে। হারান ডাক্তার আমাদের স্বজাতীয়, তার বাড়িতে আমার প্রায়ই নিমন্ত্রণ থাকত। কিছুদিন যাতায়াতের পর ডাক্তার তার মেয়েটির সঙ্গে আমায় পরিচয় করিয়ে দিলেন। মেয়েটি অবিবাহিত, তার বয়স 15 হবে। ডাক্তার বলেন তিনি মনের মতো পাত্র পাননি বলে বিয়ে দেননি, কিন্তু বাইরের লোকের কাছে গুজব শুনতাম মেয়েটির কুলের দোষ ছিল। কিন্তু তার আর কোনো দোষ ছিল না, যেমন সুরূপ তেমনই সুশিক্ষা। সেজন্য মাঝে মাঝে একদিন তার সাথে বিভিন্ন কথা আলোচনা করতে করতে আমার বাড়ি ফিরতে রাত হতো। আমার স্ত্রীকে ঔষধ খাওয়াবার সময় পার হয়ে যেত। সে জানতো
আমি হারান ডাক্তারের বাড়ি গেছি, কিন্তু দেরি হবার কারণ একদিনও আমাকে জিজ্ঞাসা করেননি। মরুভূমির মধ্যে আর একবার মরীচিকা দেখতে লাগলাম। তৃষ্ণা যখন বুক পর্যন্ত, তখন চোখের সামনে পরিপূর্ণ স্বচ্ছ জল ছলছল ঢলঢল করতে লাগলো। তখন মনকে প্রাণপণে টেনে আর ফেরাতে পারলাম না। রোগীর ঘর আমার কাছে দ্বিগুণ নিরানন্দ হয়ে উঠল। তখন প্রায় সেবা করার এবং ঔষধ খাওয়াবার নিয়ম ভাঙতে লাগলো। হারান ডাক্তার আমাকে প্রায় মাঝে মাঝে বলতেন, যাদের রোগ সারার কোনো সম্ভাবনা নেই তাদের পক্ষে মৃত্যুই ভালো, কারণ বেঁচে থেকে তাদের নিজেরও সুখ নেই, অন্যেরও অসুখ। কথাটা সাধারণভাবে বলতে দোষ নেই, তথাপি আমার স্ত্রীকে উদ্দেশ্য করে এমন কথা বলা তার উচিত হয়নি। হঠাৎ একদিন পাশের ঘর থেকে শুনতে পেলাম আমার স্ত্রী হারান বাবুকে বলছেন, ডাক্তার, কতগুলো মিথ্যা ওষুধ গিলিয়ে ডাক্তারখানার দেনা বাড়াচ্ছ কেন? আমার প্রাণটাই যখন একটা ব্যামো, তখন এমন একটা ওষুধ দাও যাতে শীঘ্রই এই প্রাণটা যায়। ডাক্তার বললেন, ছি, এমন কথা বলবেন না। কথাটা শুনে হঠাৎ আমার বুকে বড় আঘাত লাগলো। ডাক্তার চলে গেলে আমার স্ত্রীর ঘরে গিয়ে তার বিছানার পাশে বসলাম। তার কপালে ধীরে ধীরে হাত বুলিয়ে দিতে লাগলাম। সে বলল, এ ঘর বড় গরম, তুমি বাইরে যাও, তোমার বেড়াতে যাওয়ার সময় হয়েছে। খানিকটা না ঘুরে আসলে আবার রাতে তোমার ক্ষুধা লাগবে না। ঘুরতে যাওয়ার অর্থ ডাক্তারের বাড়ি যাওয়া। আমি তাকে বুঝিয়েছিলাম খিদে লাগানোর জন্য কিছুক্ষণ ঘুরে আসা বিশেষ আবশ্যক। এখন নিশ্চয়ই বলতে পারি তিনি প্রতিদিনই আমার এই ছলনাটুকু বুঝতেন। আমি নির্বোধ ছিলাম, অথচ আমি মনে করতাম সে নির্বোধ। এই বলে দক্ষিণাচরণ বাবু অনেকক্ষণ হাতের উপর মাথা রেখে চুপ করে বসে রইলেন। অবশেষে বললেন, আমাকে আমাকে এক গ্লাস জল এনে দাও। জল খেয়ে আবার বলতে লাগলেন, একদিন ডাক্তার বাবুর মেয়ে মনোরমা আমার স্ত্রীকে দেখতে আসতে চাইল। জানি না কি কারণে তার সে প্রস্তাব আমার ভালো লাগলো না, কিন্তু প্রতিবাদ করবার কোনো কারণ ছিল না। সে একদিন সন্ধ্যাবেলায় আমাদের বাসায় এসে উপস্থিত হলো। সেদিন আমার স্ত্রীর যন্ত্রণা অন্য দিনের চেয়ে বেড়ে উঠেছিল। যেদিন তার ব্যথা বাড়ে সেদিন সে অত্যন্ত স্থির নিস্তব্ধ হয়ে থাকে। কেবল মাঝে মাঝে মুষ্টি বন্ধ হতে থাকে এবং মুখ নীল হয়ে আসে। তাতেই তার যন্ত্রণা বোঝা যায়। ঘরে কোনো সাড়া ছিল না। আমি তার বিছানার পাশে চুপ করে বসেছিলাম। সেদিন আমাকে বেড়াতে যেতে অনুরোধ করেন এমন সামর্থ্য তার ছিল না, কিংবা হয়তো বড় কষ্টের সময় আমি কাছে থাকি এমন ইচ্ছা তার মনে মনে ছিল। চোখে লাগবে বলে কেরোসিনের আলোটা দরজার পাশে ছিল। ঘর অন্ধকার এবং নিস্তব্ধ। কেবল একবার যন্ত্রণা কমে যাওয়ার কারণে আমার স্ত্রীর গভীর দীর্ঘ নিঃশ্বাস শোনা যাচ্ছিল। এমন সময়ে মনোরমা ঘরের দরজায় এসে দাঁড়ালো। উল্টো দিক থেকে কেরোসিনের আলো এসে তার মুখের উপর পড়ল। আলো আধারের জন্য সে কিছুক্ষণ ঘরের কিছুই দেখতে না পেয়ে দরজার ধারে দাঁড়িয়ে ইতস্তত করতে লাগলো। আমার স্ত্রী চমকে আমার হাত ধরে জিজ্ঞাসা করলো, ওকে,
তার সেই দুর্বল অবস্থায় হঠাৎ অচেনা লোক দেখে ভয় পেয়ে আমাকে 2-3 বার অস্ফুট স্বরে প্রশ্ন করলো, ওকে 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 গো। আমার কেমন দুর্বুদ্ধি হলো, প্রথমেই বলে ফেললাম, আমি চিনি না। বলা মাত্রই কে যেন আমাকে কষাঘাত করলো। পরের মুহূর্তেই বললাম, ও আমাদের ডাক্তারবাবুর কন্যা। স্ত্রী একবার আমার মুখের দিকে তাকালো। আমি তার মুখের দিকে তাকাতে পারলাম না। পরপরই সে ক্ষীণস্বরে মেয়েটিকে বলল, আপনি আসুন। আমাকে বলল, আলোটা ধরো। মনোরমা ঘরে এসে বসল। তার সাথে রোগিণীর অল্প স্বল্প আলাপ চলতে লাগলো। এমন সময় ডাক্তারবাবু এসে উপস্থিত হলেন। তিনি তার ডাক্তারখানা থেকে 2 শিশি ওষুধ সঙ্গে এনেছিলেন। সেই 2টি শিশি বের করে আমার স্ত্রীকে বললেন, এই নীল শিশিটা মালিশ করার, আর এটা খাবার। দেখবেন দুটাতে মিলিয়ে ফেলবেন না, এই ওষুধটা ভারী বিষ। আমাকেও একবার সতর্ক করে দিয়ে ঔষধ 2টি বিছানার পাশে টেবিলে রাখলেন। বিদায় নেবার সময় ডাক্তার তার মেয়েকে ডাকলেন। মনোরমা বললেন, বাবা, আমি থাকি না কেন? সঙ্গে স্ত্রীলোক কেউ নেই, তাকে সেবা করবে কে? আমার স্ত্রী ব্যস্ত হয়ে উঠলেন, বললেন, না না, আপনি কষ্ট করবেন না। পুরানো ঝি আছে, সে আমাকে মায়ের মতো যত্ন করে। ডাক্তার হেসে বললেন, উনি মা লক্ষ্মী, চিরকাল পরের সেবা করে এসেছেন, অন্যের সেবা সইতে পারেন না। মেয়েকে নিয়ে ডাক্তার সাহেব বের হতে যাবে এমন সময় আমার স্ত্রী বললেন, ডাক্তারবাবু, ইনি এই বদ্ধ ঘরে অনেকক্ষণ বসে আছেন, তাকে একবার বাইরে ঘুরিয়ে নিয়ে আসতে পারেন? ডাক্তারবাবু আমাকে বললেন, আসুন না, আপনাকে নদীর ধার হয়ে একবার ঘুরিয়ে আনি। আমি একটু আপত্তি দেখিয়ে আবার সাথে সাথে রাজি হয়ে গেলাম। ডাক্তার কি যে বলেন না, আমি তো আর বাঁচব না। ডাক্তারবাবু যাবার সময় 2 শিশি ঔষধ সম্বন্ধে আবার আমার স্ত্রীকে সতর্ক করে দিলেন। সেদিন ডাক্তারের বাড়িতেই খেলাম। ফিরে আসতে রাত হলো। এসে দেখি আমার স্ত্রী ছটফট করছেন। অনুতাপে বিদ্ধ হয়ে জিজ্ঞাসা করলাম, তোমার কি ব্যথা বেড়েছে? সে জবাব দিতে পারল না। নীরবে আমার মুখের দিকে তাকালো। তখন তার কণ্ঠ রোধ হয়েছে। আমি তখনই সেই রাতেই ডাক্তারকে ডেকে আনলাম। ডাক্তার এসে অনেকক্ষণ কিছু বুঝতে পারলেন না। অবশেষে জিজ্ঞাসা করলেন, ঔষধটা একবার মালিশ করলে হয় না? বলে শিশিটা টেবিল থেকে নিয়ে দেখলেন সেটা খালি। আমার স্ত্রীকে জিজ্ঞাসা করলেন, আপনি কি ভুল করে এই ওষুধটা খেয়েছেন? আমার স্ত্রী ঘাড় নেড়ে নীরবে জানালেন, ডাক্তার তক্ষুনি গাড়ি করে তার বাড়ি থেকে পাম্প আনতে ছুটলেন। আমি অর্ধমূর্ছিতের মতো আমার স্ত্রীর বিছানার উপর গিয়ে পড়লাম। তখন মা তার অসুস্থ শিশুকে যেমন করে সান্ত্বনা দেয়, তেমন করে আমার স্ত্রী আমার মাথা তার বুকের কাছে টেনে নিয়ে 2 হাতের স্পর্শে আমাকে তার মনের কথা বুঝাতে চেষ্টা করল। কেবল তার সেই করুণ স্পর্শ দিয়েই আমাকে বারবার করে বলতে লাগলো, শোক করো না, ভালোই হয়েছে, তুমি সুখী হবে এবং সেটা মনে করে
আমি সুখে পড়লাম। ডাক্তার যখন ফিরলেন তখন জীবনের সঙ্গে সঙ্গে আমার স্ত্রীর সকল যন্ত্রণার অবসান হয়েছে। দক্ষিণাচরণ আরেকবার জল খেয়ে বললেন, ও বড় গরম, বড় গরম। বলে দ্রুত বের হয়ে বার কয়েক বারান্দায় পায়চারি করে তারপর বসলেন। বেশ বোঝা গেল তিনি বলতে চান না, কিন্তু আমি যেন জাদু করে তার কাছ থেকে কথা কেড়ে নিচ্ছি। আবার শুরু করলেন, মনোরমাকে বিয়ে করে দেশে ফিরলাম। মনোরমা তার পিতার অনুমতিতে আমাকে বিয়ে করল, কিন্তু আমি যখন তাকে আদরের কথা বলতাম, প্রেমালাপ করে তার হৃদয় অধিকার করার চেষ্টা করতাম, সে হাসত না, গম্ভীর হয়ে থাকত। তার মনের কোথায় কোনখানে কি খটকা লেগে গিয়েছিল আমি কেমন করে বুঝব? এই সময় আমার মদ খাবার নেশা অত্যন্ত বেড়ে উঠল। একদিন প্রথম শরতের সন্ধ্যায় মনোরমাকে নিয়ে আমাদের বরানগরের বাগানে বেড়াচ্ছি। ছমছমে অন্ধকার হয়ে এসেছে। পাখিদের বাসায় ডানা ঝাড়বার শব্দটুকুও নেই, কেবল চলার পথের দুই ধারে ঘন ছায়াবৃত ঝাউ গাছ বাতাসে সশব্দে কাঁপছিল। ক্লান্ত বোধ করতেই মনোরমা সেই বকুল তলার শুভ্র পাথরের বেদির উপর এসে নিজের দুই বাহুর উপর মাথা রেখে শুয়ে পড়ল। আমিও কাছে এসে বসলাম। সেখানে অন্ধকার আরো ঘনীভূত। যতটুকু আকাশ দেখা যাচ্ছে একেবারে তারায় আচ্ছন্ন। গাছের পাতার শিরশিরে শব্দ যেন অনন্ত আকাশের বুক থেকে চুইয়ে পড়া নীরবতার ঝালরে একটি শব্দের সরু পাড় বুনে দিচ্ছে। সেদিনও বিকেলে আমি কিছু মদ খেয়েছিলাম। মনটা বেশ একটু তরল অবস্থায় ছিল। অন্ধকার যখন চোখে সয়ে আসলো, তখন বনের ছায়ায় কাল রঙ্গে আঁকা সেই শিথিল অঞ্চল ক্লান্তময় রমণীর আবছায়া মূর্তিটি আমার মনে এক অনিবার্য আবেগের সঞ্চার করল। মনে হলো ও যেন একটি ছায়া, ওকে যেন কিছুতেই দুই বাহু দিয়ে ধরতে পারবো না। এমন সময় অন্ধকার ঝাউ গাছের শিখর দেশে যেন আগুন ধরে উঠল। তারপরে কৃষ্ণপক্ষের এক ফালি হলুদ বর্ণ চাঁদ ধীরে ধীরে গাছের মাথার উপরকার আকাশে আরোহণ করল। সাদা পাথরের উপর সাদা শাড়ি পরা সেই রমণীর মুখের উপর জ্যোৎস্না এসে পড়ল। আমি আর থাকতে পারলাম না। কাছে এসে দুই হাতে তার হাতটি তুলে ধরে বললাম, মনোরমা, তুমি আমাকে বিশ্বাস করো না, কিন্তু তোমাকে আমি ভালোবাসি। তোমাকে আমি কোনো কালে ভুলতে পারবো না। কথাটা বলা মাত্র চমকে উঠলাম। মনে পড়ল ঠিক এই কথাটা আর একদিন আর কাউকে বলেছি, এবং সেই মুহূর্তেই বকুল গাছের শাখার উপর দিয়ে ঝাউ গাছের মাথার উপর দিয়ে কৃষ্ণপক্ষের হলুদ বর্ণের ভাঙা চাঁদের নিচে দিয়ে গঙ্গার পূর্ব পার হতে গঙ্গার সুদূর পশ্চিম পার পর্যন্ত হা 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 করে অতি দ্রুত বেগে একটি হাসি বয়ে গেল। সেটা মর্মভেদী হাসি কি অভ্রভেদী হাহাকার বলতে পারি না। আমি সাথে সাথেই পাথরের বেদির ওপর থেকে জ্ঞান হারিয়ে নিচে পড়ে গেলাম। জ্ঞান ফিরে দেখলাম আমার ঘরে বিছানায় শুয়ে আছি। স্ত্রী জিজ্ঞাসা করলেন, তোমার হঠাৎ এমন হলো কেন? আমি কেঁপে উঠে বললাম, শুনতে পাওনি? সমস্ত আকাশ ভরে হা হা করে একটা হাসি বয়ে গেল।
স্ত্রী হেসে বললেন, সে বুঝি হাসি? সার বেঁধে লম্বায় এক ঝাঁক পাখি উড়ে গেল, তাদেরই পাখার শব্দ শুনেছিলাম। তুমি এত অল্পেই ভয় পাও? দিনের বেলায় স্পষ্ট বুঝতে পারলাম পাখির ঝাঁক উড়বার শব্দই বটে। এই সময়ে উত্তর দেশ থেকে হাঁসের দল নদীর চরে চড়বার জন্য আসছে, কিন্তু সন্ধ্যা হলে সে বিশ্বাস রাখতে পারতাম না। তখন মনে হতো চারিদিকে সমস্ত অন্ধকার ভরে ঘন হাসি জমা হয়ে রয়েছে। সামান্য একটা উপলক্ষে হঠাৎ আকাশ ভরে অন্ধকার ভেদ করে ধ্বনিত হয়ে উঠবে। অবশেষে এমন হলো, সন্ধ্যার পর মনোরমার সাথে একটা কথাও বলতে আমার সাহস হতো না। তখন আমাদের বরানগরের বাড়ি ছেড়ে মনোরমাকে নিয়ে বোটে করে বের হলাম। অগ্রহায়ণ মাসে নদীর বাতাসে সমস্ত ভয় চলে গেল। কয়দিন বড় সুখে ছিলাম। চারিদিকের সৌন্দর্যে আকৃষ্ট হয়ে মনোরমাও যেন তার হৃদয়ের রুদ্ধ দ্বার অনেক দিন পরে ধীরে ধীরে আমার নিকট খুলতে লাগলো। গঙ্গা ছাড়িয়ে অবশেষে পদ্মায় এসে পৌঁছালাম। উত্তর পাড়ে জনশূন্য তৃণশূন্য দিগন্ত প্রসারিত বালির চর ধু ধু করছে, এবং দক্ষিণের উচ্চ পাড়ের উপর গ্রামের আম বাগানগুলো এই রাক্ষসী নদীর নিতান্ত মুখের কাছে জোর হাতে দাঁড়িয়ে কাঁপছে। পদ্মা ঘুমের ঘোরে একবার পাশ ফিরছে এবং বিদীর্ণ তটভূমি ঝুপঝাপ করে ভেঙে ভেঙে পড়ছে। এখানে বেড়াবার সুবিধা দেখে বোট বাঁধলাম। একদিন আমরা দুজনে বেড়াতে বেড়াতে বহু দূরে চলে গেলাম। সূর্যাস্তের স্বর্ণ ছায়া মিলিয়ে যেতেই শুক্লপক্ষের নির্মল চন্দ্রালোক দেখতে দেখতে ফুটে উঠল। সেই অন্তহীন শুভ্র বালির চরের উপর যখন অজস্র অবারিত উচ্ছ্বসিত জ্যোৎস্না একেবারে আকাশের সীমান্ত পর্যন্ত প্রসারিত হয়ে গেল, তখন মনে হলো যেন জনশূন্য চন্দ্রালোকের অসীম স্বপ্নরাজ্যের মধ্যে কেবল আমরা দুজনে ভ্রমণ করছি। একটি লাল শাল মনোরমার মাথার উপর থেকে নেমে তার মুখটা বেষ্টন করে তার শরীরটি আচ্ছন্ন করে রয়েছে। নিস্তব্ধতা যখন নিবিড় হয়ে আসলো, কেবল একটি সীমাহীন দিশাহীন শুভ্রতা এবং শূন্যতা ছাড়া যখন আর কিছুই রইল না, তখন মনোরমা ধীরে ধীরে হাতটি বের করে আমার হাত চেপে ধরল। অত্যন্ত কাছে সে যেন তার সমস্ত শরীর মন জীবন যৌবন আমার উপর বিন্যস্ত করে নিতান্ত নির্ভর করে দাঁড়ালো। পুলকিত উদ্বেলিত হৃদয়ে মনে করলাম, ঘরের মধ্যে কি যথেষ্ট ভালোবাসা যায়? এইরূপ অনাবৃত অবারিত অনন্ত আকাশ না হলে কি দুটি মানুষকে কোথাও ধরে? তখন মনে হলো আমাদের ঘর নেই, দরজা নেই, কোথাও ফিরবার নেই। এমনি করে হাতে হাত ধরে ঠিকানাহীন পথে উদ্দেশ্যহীন ভ্রমণে চাঁদের আলোয় আলোকিত শূন্যতার উপর দিয়ে অবারিতভাবে চলে যাব। এমনভাবে চলতে চলতে এক জায়গায় এসে দেখলাম, সেই বালুকা রাশির মাঝখানে অদূরে একটি জলাশয়ের মতো রয়েছে। পদ্মা সরে যাওয়ার পর সেখানে জল বেঁধে আছে। সেই মরু বালু দ্বারা বেষ্টিত নিস্তরঙ্গ নিশ্চল জলটুকুর উপরে একটি সুদীর্ঘ জ্যোৎস্নার রেখা মূর্ছিতভাবে পড়ে আছে। সেই জায়গাটাতে এসে আমরা দুজনে দাঁড়ালাম। মনোরমা কি ভেবে আমার মুখের দিকে তাকালো। তার মাথার উপর থেকে শালটা হঠাৎ খসে পড়ল। আমি তার সেই জ্যোৎস্না বিকশিত মুখটা তুলে ধরে চুমু খেলাম। সেই সময় সেই জনমানব শূন্য নিঃসঙ্গ মরুভূমির মধ্যে গম্ভীর স্বরে কে 3 বার বলে উঠল,
ওকে ওকে। আমি চমকে উঠলাম, আমার স্ত্রীও কেঁপে উঠলেন। কিন্তু পরক্ষণেই আমরা দুজনেই বুঝলাম এই শব্দ মানুষের নয়, অমানুষিকও নয়, চরবিহারী জলচর পাখির ডাক। হঠাৎ এত রাতে তাদের নিরাপদ নিভৃত নিবাসের কাছে লোক সমাগম দেখে জেগে উঠেছে। সেই ভয়ের চমক খেয়ে আমরা দুজনেই তাড়াতাড়ি বোটে ফিরলাম। রাত্রে বিছানায় এসে শুলাম। ক্লান্ত শরীরে মনোরমা খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ল। তখন অন্ধকারে কে একজন আমার মশারির কাছে দাঁড়িয়ে ঘুমন্ত মনোরমার দিকে একটি মাত্র দীর্ঘ শীর্ণ আঙ্গুল দিয়ে নির্দেশ করে যেন আমার কানে কানে অত্যন্ত চুপি চুপি অস্ফুট কণ্ঠে কেবলই জিজ্ঞাসা করতে লাগলো, ওকে 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 গো। তাড়াতাড়ি উঠে দেশলাই জ্বালিয়ে বাতি ধরালাম। সেই মুহূর্তেই ছায়ামূর্তি মিলিয়ে গিয়ে আমার মশারি কাঁপিয়ে বোট দুলিয়ে আমার সমস্ত ঘর্মাক্ত শরীরের রক্ত হিম করে দিয়ে হা হা করে একটা হাসি অন্ধকার রাতের ভিতর দিয়ে বয়ে চলে গেল। পদ্মা পার হলো, পদ্মার চর পার হলো, তার পরবর্তী সমস্ত সুপ্ত দেশ গ্রাম নগর পার হয়ে গেল, যেন তা চিরকাল ধরে দেশ দেশান্তর লোক লোকান্তর পার হয়ে ক্রমশ ক্ষীণতম হয়ে অসীম সুদূরে চলে যাচ্ছে। ক্রমে যেন তা জন্ম মৃত্যুর দেশ ছাড়িয়ে গেল। ক্রমে তা যেন সূচির অগ্রভাগের ন্যায় ক্ষীণতম হয়ে আসলো। এত ক্ষীণ শব্দ কখনো শুনিনি, কল্পনা করিনি। আমার মাথার মধ্যে যেন আকাশ রয়েছে এবং সেই শব্দ যতই দূরে যাচ্ছে কিছুতেই আমার মস্তিষ্কে সীমা ছাড়াতে পারছে না। অবশেষে যখন একান্ত অসহ্য হয়ে আসলো তখন ভাবলাম আলো নিভিয়ে না দিলে ঘুমোতে পারবো না। যেমনি আলো নিভিয়ে শুলাম অমনি আমার মশারির পাশে আমার কানের কাছে অন্ধকারে আবার সেই অবরুদ্ধ স্বর বলে উঠল, ওকে 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 গো। আমার বুকের রক্তের ঠিক সমান তালে ক্রমাগতই ধ্বনিত হতে লাগলো, ওকে 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 গো ওকে 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 গো। সেই গভীর রাত্রে নিস্তব্ধ বোটের মধ্যে আমার গোলাকার ঘড়িটাও সজীব হয়ে উঠে তার ঘণ্টার কাঁটা মনোরমার দিকে প্রসারিত করে শেলফের উপর থেকে তালে তালে বলতে লাগলো, ওকে 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 গো। বলতে বলতে দক্ষিণাবাবুর মুখ ফ্যাকাশে হয়ে আসলো, তার কণ্ঠস্বর রুদ্ধ হয়ে আসলো। আমি তাকে স্পর্শ করে বললাম, একটু জল খান। এমন সময় হঠাৎ আমার কেরোসিনের শিখাটা দপদপ করতে করতে নিভে গেল। হঠাৎ দেখতে পেলাম বাইরে আলো হয়েছে, কাক ডেকে উঠল, দোয়েল শীষ দিতে লাগলো। আমার বাড়ির সামনের পথে একটা মহিষের গাড়ির ক্যাচ ক্যাচ শব্দ জেগে উঠল। তখন দক্ষিণাবাবুর মুখের ভাব একেবারে বদল হয়ে গেল। ভয়ের কিছুমাত্র চিহ্ন রইল না। রাতের কুহকে কাল্পনিক শঙ্কার মত্ততায় আমার কাছে যে এত কথা বলে ফেলেছেন সেজন্য যেন অত্যন্ত লজ্জিত এবং আমার উপর আন্তরিক ক্রুদ্ধ হয়ে উঠলেন। শিষ্ট সম্ভাষণ মাত্র না করে হঠাৎ উঠে দ্রুত বেগে চলে গেলেন। সেদিনই অর্ধেক রাতে আবার আমার দরজায় এসে ঘা পড়ল। ডাক্তার ডাক্তার,
ডাক্তার